যুক্তরাষ্ট্রের কংগ্রেস অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া ভাষণ ছিল আক্রমণাত্মক মন্তব্য করা। ভাষণে ছিল প্রায় 10 মাস জুড়ে চলা গাজা যুদ্ধ নিয়ে নানা দাবিও। গত বছরে 7 অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর জবাবে ওই দিন থেকেই ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা শুরু করেছে ইসরায়েল। এ হামলার এখন পর্যন্ত 39,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে হাজারো মানুষের মরদেহ চাপা পড়ে আছে বলে মনে করা হচ্ছে। ভাষণে এই যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি হস্তক্ষেপের প্রসঙ্গ বারবার টেনেছেন নেতানিয়াহু। যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আদালতের কুশলীরা গত মে মাসে নেতানিয়াহু, তার প্রতিরক্ষা মন্ত্রী ইউভ গ্যালান্ট এবং হামাসের কয়েকজন জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। কংগ্রেসে নেতানিয়াহু তার ভাষণে যেসব দাবি করেছেন সেগুলো কয়েকটি যাচাই করা যাক। প্রথমেই আমরা দেখব যে গাজাবাসীর জন্য খাদ্য সহায়তার ব্যাপারে তিনি কি বলছেন। বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের কুশলী লজ্জাজনকভাবে ইসরায়েলের বিরুদ্ধে গাজার বাসিন্দাদের উদ্দেশ্যমূলকভাবে না খাইয়ে রাখার অভিযোগ করেছেন। এটা নিরেট ও ডাহা মিথ্যা, এটা পুরোপুরি বানোয়াট কথা। ইসরায়েল গাজায় ত্রাণবাহী 40,000 ট্রাক ঢুকতে দিয়েছে। এসব ট্রাকে ছিল 500,000 প্রায় 5 লাখ টন খাদ্য সামগ্রী। কিন্তু এটা বলছেন নেতানিয়াহু। কিন্তু সত্য হচ্ছে গাজায় আন্তর্জাতিক ত্রাণ তৎপরতা চালানোর পথ সুগম করতে ইসরায়েলি কর্তৃপক্ষ শুধু ব্যর্থই হয়নি, বরং সক্রিয়ভাবে বাধা দিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর গাজায় ত্রাণবাহী 28,018টি ট্রাক প্রবেশ করেছে। যেসব পথ দিয়ে গাজায় এসব ট্রাক ঢুকেছে সেসবের মধ্যে রাফা ক্রসিং ছিল না। মে মাসের শুরুতে ইসরায়েলি বাহিনী এই ক্রসিং এর দখল নেয়। এতে উপত্যকাটির দক্ষিণাঞ্চলে ত্রাণ সরবরাহে ব্যাপক বিঘ্ন ঘটে। ওই সময়ের পর থেকে মাত্র 2,835টি ট্রাক ক্যারেম শ্যালম ক্রসিং দিয়ে গাজায় দক্ষিণ ও উত্তরের ইরেজ এলাকায় প্রবেশ করে। এতে প্রয়োজনের তুলনায় সরবরাহ করা গেছে অতি সামান্য ত্রাণ। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় উদ্দেশ্যমূলকভাবে ত্রাণ সামগ্রী প্রবেশে বাধা দেওয়া ও ত্রাণ সরবরাহের ক্ষেত্রে নানা বিধিনিষেধ আরোপের অভিযোগ করেছে ত্রাণ সংগঠনগুলো। অক্সফামের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক পরিচালক সেলি আবি খলিল গত মার্চে বলেছেন, গাজায় আন্তর্জাতিক ত্রাণ তৎপরতা চালানোর পথ সুগম করতে ইসরায়েলি কর্তৃপক্ষ শুধু ব্যর্থই হয়নি, বরং সক্রিয়ভাবে বাধা দিয়েছে। দুর্ভিক্ষ নিয়ে কাজ করা বিশ্বের নেতৃত্বস্থানীয় সংগঠন ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি পেজ ক্লাসিফিকেশন চলতি বছরের শুরুর দিকে গাজা দুর্ভিক্ষের দ্বার মানতে বলে সতর্ক করে দেয়। জুন মাসে সংগঠনটির দুর্ভিক্ষ পর্যালোচনা কমিটি জানায়, উত্তর গাজায় ত্রাণ সরবরাহে কিছুটা অনুমতি পাওয়ায় ঠিক ওই সময় উপত্যকাটিতে দুর্ভিক্ষ দেখা দেওয়ার পক্ষে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। অবশ্য সংগঠনটি বলছে, গাজা দুর্ভিক্ষের উচ্চ ঝুঁকিতে রয়েছে, সেখানকার পরিস্থিতি এখনো বিপর্যয়কর। বেসামরিক লোকজনের সুরক্ষা বিষয়ে একটু দেখব। তিনি যে কথাগুলো বলছেন, বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজার বেসামরিক লোকজনকে নিশানা বানাচ্ছে বলে অভিযোগ করেছেন আইসিসির কৌশলী। তিনি কি বলছেন, বেসামরিক ফিলিস্তিনিরা যাতে নিরাপদ স্থানে সরে যান সেই জন্য আইডিএফ বা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী লাখ লাখ প্রচারপত্র ফেলেছে, লাখ লাখ খুদে বার্তা পাঠিয়েছে ও হাজার হাজার ফোন কল করেছে। কিন্তু আসলে এটা বেনিয়ামিন নেতানিয়াহু মিথ্যা বলছেন। কিন্তু সত্য হচ্ছে গাজার বাসিন্দাদের 90% অন্তত একবারও অনেকে 10 বার পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েলি বাহিনী কিছু এলাকা মানবিক অঞ্চল হিসেবে ঘোষণা করেছে, কিন্তু ইতিপূর্বে নিরাপদ ঘোষিত এলাকাও বিমান হামলা চালাতে দেখা গেছে। আইডিএফ ফিলিস্তিনিদের লক্ষ্য করে কিছু প্রচারপত্র ফেলেছে বা বার্তা পাঠিয়েছে। এর উদ্দেশ্য ছিল কোন এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অভিপ্রায় সম্পর্কে ফিলিস্তিনিদের অবগত করা। কিন্তু বেসামরিক ফিলিস্তিনিদের হামলার শিকার হওয়া থেকে রক্ষায় ব্যর্থ হয়েছে এ পদক্ষেপ। চলতি সপ্তাহে এর প্রতিফলন দেখা গেছে। ইসরায়েল খান ইউনিস থেকে সরে যেতে নির্দেশ দিয়েছে ফিলিস্তিনিদের, সেখানে আনুমানিক 4 লাখ মানুষের বসবাস। এ প্রসঙ্গে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক দপ্তর ওসিএইচও বলেছে, ইসরায়েলি বাহিনী হামলা চলার প্রেক্ষাপটে এলাকা খালি করার ওই নির্দেশ দেওয়া হয়।
নির্দেশে ফিলিস্তিনিদের কোন স্থান থেকে কখন সরে যেতে হবে বা কোথায় যেতে হবে সেসব বিষয়ে উল্লেখ করা নেই। আবার খালি করার নির্দেশ দেওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট এলাকার ভেতরেও বাইরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। ওসিএইচ এর প্রধান আন্দ্রিয়া ডি ডোমিনিকো এ মাসের শুরুতে বলেছেন, আইডিএফ এর এলাকা খালি করার নির্দেশ দেওয়ার অর্থ হলো গাজার লোকজনকে বারবার পালিয়ে যেতে বাধ্য করা। তিনি আরো বলেন, স্থানীয় বাসিন্দাদের 90% অন্তত একবার ও অনেকে 10 বার পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলি বাহিনী কিছু এলাকা মানবিক অঞ্চল হিসেবে ঘোষণা করেছে, কিন্তু ইতিপূর্বে নিরাপদ ঘোষিত এলাকায়ও বিমান হামলা চালাতে দেখা গেছে। ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘ সংস্থা ইউএনআরডব্লিউ এর হিসাবে গাজা উপত্যকার 80% বেশি এলাকা ইসরায়েল খালি করার নির্দেশ দিয়েছে, যা সেসব স্থান যাওয়ার অযোগ্য বলে চিহ্নিত করেছে। নির্দেশ দিয়েছে বা সেসব স্থানে যাওয়ার অযোগ্য বলে চিহ্নিত করেছে। ফিলিস্তিনি জনগণ ও ত্রাণ সংস্থাগুলো বারবার বলছে গাজায় কোনো নিরাপদ স্থান নেই। গণহারে খালি করার এই নির্দেশকে বিভ্রান্তিকর বলে আখ্যায়িত করেছে ওসিএইচও। সংগঠনটি বলছে বেসামরিক লোকজন যাতে পালাতে পারে সেই জন্য ইসরায়েলি বাহিনী একদিকে নির্দেশনা দিচ্ছে, অন্যদিকে একই স্থানে বা যে স্থান থেকে হয়ে তারা পালিয়ে যেতে পারে সেখানে হামলা জোরালো করছে। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ওয়াশিংটনের ওয়াটারগেট হোটেলে অবস্থান করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল বুধবার ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা হোটেলটির সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন। সমঝোতার বিষয়েও এক রহস্যময় বক্তব্য দিয়েছেন নেতানিয়াহু। তার ভাষণে বলেছেন, হামাস আত্মসমর্পণ করলে, নিরস্ত্র হলে, ওসব জিম্মিকে ফিরিয়ে দিলে গাজায় যুদ্ধ শেষ হতে পারে আগামীকালই। কিন্তু হামাস যদি তা না করে, তবে তাদের সামরিক সক্ষমতা ধ্বংস করা, গাজায় তাদের শাসনের অবসান ঘটানো ও আমাদের সব জিম্মিকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত ইসরায়েল লড়াই চালিয়ে যাবে। প্রকৃতপক্ষে নেতানিয়াহুর ভাষণে গাজায় এমনকি যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়েও কোনো কিছু উল্লেখ ছিল না, যদিও তিনি সমঝোতা চলছে বলে জানিয়েছেন। গত মাসে ইসরায়েলি বাহিনী যে অভিযান চালিয়ে 4 জিম্মিকে উদ্ধার ও অন্তত 274 ফিলিস্তিনিকে হত্যা করে, সেই ঘটনার প্রশংসা করেছেন তিনি। সাবেক ইসরায়েলি মধ্যস্থতাকারী গারশন বাস্কিন চলতি মাসে বলেছেন, 9 মাসের বেশি সময় ধরে সামরিক চাপের ফলাফল হলো শুধু জিম্মি হত্যা ও অনেক বেসামরিক ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনা। এখনই চুক্তি করুন। তিনি বলেন, সমঝোতা প্রচেষ্টার অন্যান্য ইসরায়েলি মধ্যস্থতাকারীদের অন্তর্ভুক্ত করা উচিত। এই প্রক্রিয়াকে জনগণের সামনে আনা উচিত, যাতে সবাই জানতে পারে প্রধানমন্ত্রী নেতানিয়াহুই এই চুক্তির প্রধান প্রতিবন্ধক। এখন একটু আমরা আলোচনা করব যে আসলে ইসরায়েলিরা মানে ইহুদিরা কেন এত মিথ্যা কথা বলে, এবং এটা কিন্তু তাদের ধর্মসিদ্ধ, যে ধর্মতেই তাদের আছে হচ্ছে গিয়ে তাদের জিতার জন্য প্রচুর মিথ্যা কথা বলা যাবে। আমি তালমুদ থেকে, তাদের ধর্মীয় গ্রন্থ তালমুদ থেকে আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। দর্শক, যে কথাটি বলছিলাম যে আসলে ইহুদিরা তাদের ক্ষমতা লাভের জন্য, তাদের অর্থ লাভের, যশ লাভের জন্য, তাদের রাষ্ট্র লাভের জন্য সব ধরনের মিথ্যা কথাই বলতে পারে, এবং হচ্ছে এই মিথ্যা কথাগুলো তাদের কিন্তু ধর্মে সিদ্ধ। তাদের যে তালমুদ গ্রন্থ রয়েছে সেটাকে তারা নিজের ইচ্ছে মতো পরিবর্তন করেছে, তাদের নিজেদেরকে সেরা জাতি হিসেবে পৃথিবীতে বুকে প্রতিষ্ঠা করার জন্য। পরিবর্তিত তালমুদ গ্রন্থ অনুযায়ী ইহুদিদের প্রতি নির্দেশনা সমূহের কয়েকটি নির্দেশ আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। যদি ভিন্ন ধর্মের কেউ একজন ইহুদিকে আঘাত করে তাহলে তাকে মেরে ফেলতে হবে। সানহেড্রিন 58b। 2 নম্বর, যদি কোনো ইহুদি ভিন্ন ধর্মের লোকের কোনো মূল্যবান জিনিস কুড়িয়ে পায় তাহলে এর মালিককে জিনিসটি ফেরত দিতে হবে, এমন বাধ্যবাধকতা নেই। বাবা মিজিয়া 24a। 3 নম্বর, যদি কোনো ইহুদি ভিন্ন ধর্মাবলম্বীর কাউকে হত্যা করে তাহলে বিচারে তাকে ফাঁসি দেওয়া যাবে না। সানহেড্রিন 57a। 4 নম্বর, যদি একজন ইহুদি ভিন্ন ধর্মের কারোর জিনিস চুরি করে এবং তার কাছে রেখে দেয় তাহলে কোনো অন্যায় হবে না। সানহেড্রিন 57a। 5 নম্বর, একজন ইহুদি প্রতারণার মাধ্যমে ভিন্ন ধর্মের কারোর লিঙ্গাগ্রের তকছেদ মানে মুসলমানি করতে পারবে। বাবা কাম্মা 113a। 6, ভিন্ন ধর্মের সকল শিশু কিশোররা পশুর মতো। ইবামত 98a।
8 নম্বর, ভিন্ন ধর্মের মানুষরা মানুষ নয়, তারা পশু সদৃশ। 9 নম্বর, যদি একজন ইহুদি ভিন্ন ধর্মাবলম্বীর সাথে একত্রে খায় তাহলে সে যেন কুকুরের সাথে খেল। 10 নম্বর, ভিন্ন ধর্মের ভালো ব্যক্তিকে মেরে ফেলা উচিত। তো দর্শক, এটা আসলে আমরা যে তালমুদের যে অংশটুকু পড়লাম যে এরা কেন হয়তো মিথ্যে কথা বলে, সেই কথাটি প্রমাণ শুরু প্রত্যেকে সেই অনুপ্রেরণাটা তারা পায়, সেটা জানার জন্য আমরা তালমুদটা পড়লাম। তো এই নেতানিয়াহু যে কথাগুলো বলেছে এইগুলোর মধ্যে আসলে সত্যতা নেই বললে চলে। তারা আসলে ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করবেই, ফিলিস্তিনিদেরকে তাদের ভূখণ্ড থেকে নিশ্চিহ্ন করবেই এমন সংকল্প এখনো ব্যক্ত করে। এবং এই যে মাঝে মাঝে যে তারা যুদ্ধ বিরতি করে, এগুলো হচ্ছে তাদের আসলে শক্তি সঞ্চয়ের প্রক্রিয়া। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।